যারাই ক্ষমতায় এসেছেন কম বেশি সবাই এই ক্ষমতা কাঠামোর নানাদিক অপব্যবহারের জায়গাতে শরিক হয়েছেন। প্রথমেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি এবং বিশেষভাবে গত 15 বছরে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গুম খুন রাজনৈতিক হত্যার যারা শিকার হয়েছেন তাদের সকলের প্রতি এবং সকল লড়াকু যোদ্ধা যারা এখনো নিজেদের শরীরে তাদের সমস্ত অত্যাচারের দাগ বহন করে চলেছেন তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের সহমর্মিতা আমরা জ্ঞাপন করি। আজকের বাস্তবতা, বিশ্ব পরিস্থিতি এবং জুলাই আগস্ট অভ্যুত্থান আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ সামনে রাখছে, কতগুলো কর্তব্য হাজির করছে। প্রথমত, একটা জটিল বিশ্ব বাস্তবতায় আমরা আছি এবং এই দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতি যে নানান জটিল মাত্রা এবং সম্পর্কের মধ্যে ঢুকেছে তাতে বাংলাদেশের সামনে যারা নেতৃত্ব দেবেন তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে কিভাবে আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব। এবং জুলাই আগস্টের অভ্যুত্থান আমাদের সামনে এই কর্তব্য হাজির করেছে যে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো কিনা। নানাভাবেই রেটরিকের মধ্যে, অলংকারে, বক্তৃতায় জাতীয় সার্বভৌমত্ব কিংবা জাতীয় স্বার্থের কথা আসে, কিন্তু বাস্তবত কোন দেশের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষার প্রশ্নটি কেবল বহিঃশক্তির সাথে সম্পর্কের প্রশ্ন নয়। এটা অভ্যন্তরীণ ভাবে একটা জনগোষ্ঠী কিভাবে রাজনৈতিকভাবে সংগঠিত থাকছে তার উপরে অনেকখানি নির্ভরশীল। বলা চলে সেটাই প্রধান। একটা জনগোষ্ঠী যদি তার নিজের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না পারে, নিজেরা দ্বন্দ্বে লিপ্ত থাকে, তাহলে সে বহিঃশক্তির কাছে পদানত হতে বাধ্য, তার কাছে আশ্রয় নিতে বাধ্য। শেখ হাসিনার শাসন এটা আমাদের কাছে একেবারেই নিকটতম জলজ্যান্ত উদাহরণ। গদি রক্ষার জন্য তারা বহিঃশক্তির কাছে মাথা নত করেছে, এমনকি দেশ বিকৃতিও প্রস্তুত ছিল এবং সেটাই তারা সবসময় করে এসেছে। কাজেই আজকে যদি আমরা মনে করি সার্বভৌমত্ব রক্ষার চ্যালেঞ্জ আমাদের আছে, তাহলে অভ্যন্তরীণ ভাবে জাতীয় ঐক্য রক্ষা করা, জনগণকে ঐক্যবদ্ধ রাখা, সেই জায়গা খুব জরুরি। জনগণের ঐক্যবদ্ধতা, জাতীয় ঐক্য মানে সব দল এক হয়ে যাওয়া নয়। তার মানে হচ্ছে জনগণের মধ্যে বিরোধের মীমাংসার ব্যবস্থা থাকা, এমন গণতান্ত্রিক ব্যবস্থা থাকা যেখানে কেবল নির্বাচন থাকে না, কেবল ভোটের অধিকার থাকে না। ভোটের অধিকার তো আমাদের এখানে স্বীকৃত ছিল, কিন্তু সেই ভোটের অধিকার নিশ্চিত হয়। ভোটের অধিকার নিশ্চিত করতে গেলে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগে যেখানে ক্ষমতার ভারসাম্য আছে, জবাবদিহি আছে। জুলাই আগস্ট এই অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে রাজনৈতিক সংগ্রাম, বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের যে রাজনৈতিক তাৎপর্য এবং গভীরতা ছিল, জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে তার দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি গভীরতা তৈরি হয়েছিল। কেননা সময়ের প্রয়োজনে এই রাষ্ট্র যে এই জনগোষ্ঠীকে আর ঐক্যবদ্ধ রাখতে সক্ষম নয়, এই দেশকে আর এগিয়ে নিয়ে যেতে সক্ষম নয়, সেটা প্রমাণিত হয়ে যাওয়ার পরে এই রাষ্ট্র ব্যবস্থা বদলের প্রশ্নটি রাজনৈতিক সংগ্রাম থেকে প্রথম উচ্চারিত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রের মেরামত, নানান নামে এই প্রশ্ন আসলো। মূলত তার মর্মবস্তু ছিল বিদ্যমান বন্দোবস্ত দিয়ে আর চলবে না, আমাদের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে যেটা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক ভাবে পুনর্গঠিত করবে। ৭১ যে রাষ্ট্রের পতন হয়েছে সেই রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি তার ক্ষমতা কাঠামোর স্বৈরাচারী চরিত্রের কারণে। এবং যারাই ক্ষমতায় এসেছেন কম বেশি সবাই এই ক্ষমতা কাঠামোর নানাদিক অপব্যবহারের জায়গাতে শরিক হয়েছেন। আজকের বাংলাদেশ তার পরিণতি, জুলাই আগস্ট এক নতুন পরিণতি নিয়ে আসার জন্য আমাদের সামনে কর্তব্য রেখেছে। এই গণতান্ত্রিক ব্যবস্থা জাতিকে ঐক্যবদ্ধ রাখে, সেই ঐক্যের শর্তেই সার্বভৌমত্ব দাঁড়ায়। আর একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটা দেশের ন্যায় বিচার থাকবে কিনা।
মানুষের অধিকার, মানবাধিকার থাকবে কিনা। বাংলাদেশে কেবল নয়, যে কোনো রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সেখানে ন্যায় বিচার থাকে কিনা। রাষ্ট্র ধারণা মানে হচ্ছে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত। বাংলাদেশের ন্যায় বিচার কোথায় গিয়েছিল? কিভাবে গুলি করে একটা দল ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, গুম করে, সেইটার ভয়াবহ চেহারা আমরা দেখেছি। আজকে পর্যন্ত সেই গুম হওয়া পরিবাররা হাহাকার করছেন। কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, এমনকি একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন, সেইটা যে একটা মানবাধিকারের ন্যূনতম অংশ, এইটা পর্যন্ত স্বীকার করা হয় না। এইটা কোন লেভেলে বিভক্ত হয়েছিল সেই জায়গা আমরা সবাই দেখেছি। সুতরাং ওই জাস্টিস এবং মানবাধিকারের প্রশ্ন যদি আমরা রাষ্ট্রে তৈরি করতে না পারি, তাহলে বাংলাদেশ আজকের দুনিয়ার যে চ্যালেঞ্জ, আমাদের দেশের যে অমিত সম্ভাবনা, সেইটা আমরা কোনো পূরণ করতে পারবো না। আরেকটা পথ কিন্তু থাকে, যখন কোনো সম্ভাবনা কেউ ধারণ করতে পারে না, তখন সে মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশ এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম দল হিসেবে বিএনপিও এই চ্যালেঞ্জের মুখোমুখি। এই কর্তব্যের আহ্বান, কর্তব্যের ডাক তাদের সামনেও। আগামী দিনগুলোতে কিভাবে তারা বাংলাদেশের জনগণের নবতর প্রত্যাশা, যে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল, অভ্যুত্থান, আত্মত্যাগ, রক্ত দেওয়া, সমস্ত কিছু মানুষের প্রত্যাশা তার সীমাকে আরো অনেক দূর ছাড়িয়েছে। বিএনপি কতটা সেই সীমাকে গ্রহণ করতে পারে আজকের দিনে, সেইটা তাদের সামনে চ্যালেঞ্জ, আমাদের সকলের সামনে চ্যালেঞ্জ। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তব রূপ দেই, তাদের স্বপ্নকে সত্যে পরিণত করি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখার জন্য।